আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। একই সাথে খবরের পেছনের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং যারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলেন শুরুতে দেখে নিই জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যে খবরগুলো হয়েছে। আমার হাতে আজ দৈনিক যুগান্তর প্রথমে, এবং তাদের শিরোনাম: যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, বাণিজ্য বৃদ্ধি সহ 4 কৌশল, 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ইস্যুতে 3 বৈঠক, খেলাপি ঋণ বৃদ্ধি ও কর জিডিপি হ্রাসে উদ্বেগ, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আইএমএফ। এছাড়া আয়নাঘরে বোমার সঙ্গে সেট করা হয় টাইমার, তদন্তকারীদের হত্যার চেষ্টা, সাংবাদিকদের চিফ প্রসিকিউটর। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে সম্ভাবনার খোঁজে 40 দেশের উদ্যোক্তারা এখন বাংলাদেশে, বিনিয়োগ সম্মেলন শুরু আজ। ক্রয়াদেশ নিয়ে শঙ্কা, উদ্বেগ, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা, পাচারের টাকায় বিদেশে লোটাসের বিলাসী জীবন, মালয়েশিয়া জনশক্তি রপ্তানির নামে 1000 কোটি টাকা লোপাটের মূল হোতা। দৈনিক প্রথম আলো, যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেবে বাংলাদেশ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, করণীয় নির্ধারণে বৈঠক হয়েছে গতকালও। ট্রাম্পকে চিঠি দেবেন অধ্যাপক ইউনূস, বাণিজ্য উপদেষ্টার চিঠি দেবেন ইউএসটিআরকে। এছাড়া 50 অঙ্গরাজ্যেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ, ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ, ট্রাম্প প্রশাসনের কোটিপতিদের দখলদারি বন্ধ করা, স্বাস্থ্য বিমা সহ বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন চালিয়ে যাওয়ার দাবি। ঈদে 39 আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা, নির্বাচন কেন্দ্রিক তৎপরতা। দৈনিক সমকাল, ওষুধ ও সেবা মিলছে না, শিশু মাতৃমৃত্যুর ঝুঁকি, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। জামিন নাকচ, আওয়ামীপন্থী 61 আইনজীবী কারাগারে, আন্দোলনে হামলার মামলা, এত আইনজীবীকে এভাবে কারাগারে পাঠালে ন্যায় বিচারের ক্ষেত্রে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাবে, ডক্টর স্বাধীন মালিকের মত। পেছনের পাতায় দেখছি গাজায় গণহত্যা বন্ধে সারা বিশ্বের নো ওয়ার্ক নো স্কুল, ইসরায়েলি হামলায় ছিন্ন ভিন্ন নারী শিশুর মরদেহ গুড়িয়ে দেওয়া হচ্ছে অবশিষ্ট ভবন, 24 ঘন্টায় নিহত 46, ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ, বড় বিক্ষোভের প্রস্তুতি, গায়েবানা জানাজা, মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার ঘোষণা। দৈনিক আমার দেশ, উদীচী ছায়ানটে উপেক্ষিত বাঙালি মুসলিম সংস্কৃতি, রামপুরা গণহত্যায় জড়িত কর্নেল রেদওয়ান গ্রেপ্তার, বাড়ি ভাড়ার সময় শেষ, অনিশ্চয়তায় 20,000 হজ যাত্রী। দৈনিক বণিক বার্তা, তারা শিরোনাম করেছে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছে পলাতক আওয়ামী লীগ নেতারা। মার্চে রেমিটেন্স এসেছে রেকর্ড $3.29 বিলিয়ন। সবশেষে ডেইলি স্টার, তাদের শিরোনাম ঢাকা confident to riding out tariff storm, says advisor and experts, government to send 2 letters to Trump administration within 48 hours. সবগুলো জাতীয় দৈনিকেরই আসলে প্রথম পাতায় ট্রাম্পের যেই পাল্টা শুল্ক নীতি এবং যার প্রভাবে কিন্তু শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের অর্থনীতি বাণিজ্য কিন্তু তোলপাড় চলছে, এবং বাংলাদেশে 37% নতুন শুল্কের বোঝা চেপেছে বাংলাদেশের ঘাড়ে। গতকালকে যে সিদ্ধান্তটি আমরা জানতে পারলাম সরকারের তরফ থেকে, তাতে বলা হচ্ছে যে গতকালকে জানানো হয় যে 2 দিনের মধ্যে ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে 2টি আলাদা চিঠি দেবে বাংলাদেশ। এখন পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, কি চাচ্ছে বাংলাদেশ, কি বলবে সেই চিঠিতে, এই বিষয়টি যদি আজকের আলোচনা শুরু করেন হারুনুর রশিদ। এখানে তো দুটো জিনিস, এখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ওখানে চিঠি পাঠান আর যাই করেন, যেটা হচ্ছে যে দুটো জিনিস বাংলাদেশ উদ্যোগ নিচ্ছে। একটা হচ্ছে যে আপনি ওখান থেকে আমদানি বাড়িয়ে সেটা একটা সমাধান করা, আর হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে আমাদের এখানে 70-74% আমাদের দিক থেকে ট্যাক্স পরে, শুল্ক পরে, সেটা একটা বাংলাদেশের হিসাব হচ্ছে না, সেটা পড়ে না, কিন্তু ওদের হিসাবে আছে আপনাদের নন ট্যারিফ ব্যারিয়ার তৈরি করে এটা করা হয়, তো সেটি তো আলোচনার বিষয়।
মানে তারা তো, আপনি তো জানেন যে যে তারা এই ট্যাক্সের একটা শুল্কের হিসাব করেছে। সেই হিসাব করে আমাদের তো আগে 15% ছিল, এর সঙ্গে আরো 37 নাকি, হ্যাঁ 37, তাতে মোট হলো 7-5-12 72%। আপনার হয়তো বা অনেকের ধারণা ছিল যে 15, মানে এটা টোটালটাই 37, আসলে তা না, 15+37 এটা। এটা নিয়ে কথা কিন্তু হয়েছে স্পষ্ট, যে আসলে ওই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বশির সাহেব, তিনি কিন্তু স্পষ্টই বলে দিয়েছেন যে আসলে আপাতত এটা আরোপ হচ্ছে, অলরেডি এই শুল্কটা নেওয়া শুরু হয়ে গেছে, যদি এখন কোনো হয় তো এটা আরোপ হয়ে গেছে, আপাতত এটা স্থগিতের কোনো আপনার সুযোগ নাই, বা কেননা এখানে তো বৈঠক করেছিল মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সঙ্গে। তো এইটা আসলে এখন চেষ্টা করতে করতে হবে যে সেটা আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি কিনা। তো আপনি দেখেন যে অন্যান্য আহ, আমাদের চেয়ে তো কম পড়েছে এরকম দেশ আছে, ভারতে আমাদের চেয়ে কম কম আরোপ করা হয়েছে। তবে ওই সমস্ত দেশ কিন্তু আগে থেকে উদ্যোগ নিয়েছিল, আমরা উদ্যোগ আগে নিলে হতো কিনা আমি জানি না। এখনো ধরেন আপনার ইকোনমিস্টরা বলছেন যে খুব দ্রুতই ভিয়েতনাম কিন্তু কথা বলেছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে, ভিয়েতনামের প্রেসিডেন্ট। আমাদের এখানে দুটো চিঠি দেবেন। আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। জি, আমার 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 কথা কি আপনি শুনছেন? আমি যেটি বলছিলাম যে আপনি ভিয়েতনামের কথা বলছিলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারা তো ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তারা কেউ শুল্ক একেবারে শূন্য নামিয়েছে, কেউ 5% নামিয়েছে, এবং মার্কিন প্রশাসন, মার্কিন প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন ভিয়েতনামের নেতারা। তো সেই বিষয়ে অনেকে মনে করছেন যে আমরা হয়তো সিদ্ধান্ত গ্রহণ কিংবা এই পদক্ষেপ নিতে হয়তো একটু দেরি করছি। এর কারণ কি মনে করেন? ওই একটু বলছেন তো, আসলে কারণ তো যারা পদক্ষেপ নেননি তারা বলবেন, অর্থাৎ আমি যদি বলতে পারি তাহলে সেটা হচ্ছে যে টাইমলি আপনি কাজটা করেননি, সেটা তো যখন করা দরকার হয় কি, আপনি 4টা চিঠি দেবেন, 5টা চিঠি দেবেন, 2টো দেবেন, 3টে দেবেন, সেটি ঘটনা ঘটে যাওয়ার পরে দেবেন, তার আগে যে আপনার অ্যাক্টিভিটিস সেগুলো আমরা খেয়াল করিনি। আমি আরেকটা জিনিস খেয়াল করেছি যে ইদানিং শুরু হয়েছে যে মানে যার যেটা কাজ সে সেটা করছে বলে আমার কাছে মনে হচ্ছে না এই মুহূর্তে। আপনি এটা নিয়ে কি আপনি দেশের যারা, আপনার তো মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয়, তাদের সাথে কথা বলবেন, কিন্তু আমি দেখছি না দেশের যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছে পরে সেদিন, কিন্তু স্টেক হোল্ডার, আমাদের দেশের ইকোনমিস্ট যারা রয়েছেন, যারা কমার্স নিয়ে ভাবেন বড় বড়, বিশেষ করে আমি থিঙ্ক ট্যাঙ্কদের কথাই বলছি, তাদের সাথে আগে এটা নিয়ে কথা বলা, বৈঠক করা, এগুলো আমি দেখিনি। আপনি দেখবেন সংবাদ মাধ্যমে যারা কথা বলছেন, এগুলো ব্যাখ্যা করছেন, তারা কিন্তু আমাদের দেশের খুব পরিচিত ইকোনমিস্ট, স্টেক হোল্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক, তাদের সাথে সরকারের কোনো যোগাযোগ আছে কিনা বা সেটি তারা চেষ্টা করছেন কিনা আমি ঠিক জানি না। কারণ তারা তো এর আগে একটি শ্বেতপত্র করে দিয়েছিলেন সরকারকে, যে এখান থেকে দুর্নীতি, অর্থ পাচার সবকিছু। তো তারা তো একটা অ্যাডভান্স জিনিস করে দিতে পারতেন, যে জিনিসটা দুটো চিঠি এখন দিতে হবে। তো সেটি আমার কাছে কেন যেন মনে হয় যে টাইমলি অনেক কিছু করা হয়নি, ব্যস্ত ছিলেন হয়তো বা তারা নানা কাজে, কেননা অনেক কাজেই নিয়ে তারা ব্যস্ত থাকেন, এটিতে হয়তোবা মানে আপনারা নজর দেওয়ার সময় পায়নি, অথবা তারা মনে করেছেন যে এটা হয়তো হবে কি হবে না, কিন্তু এটি কিন্তু পূর্ব নির্ধারিত, এবং এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য না, সবার জন্য, সবার জন্য সেখানে যে যে তার বেনিফিট নিতে পারে। আবার ট্রাম্প যে চ্যালেঞ্জের মুখে পড়ছেন না তা না, সারা দুনিয়ায় চ্যালেঞ্জ হচ্ছে, সেই বিষয়গুলো আছে, কিন্তু বাংলাদেশ একক দেশ হিসেবে তার চ্যালেঞ্জ করতে পারবে না, সেই ইকোনমিক সক্ষমতা তো আমাদের নাই। সুতরাং সেই যদি তাইওয়ানের কথা বলছেন, ভিয়েতনামের কথা বলছেন, কম্বোডিয়ার কথা বলছেন, তারা যদি পলিসি নিয়ে সেটাকে অ্যাডভান্স করতে পারে, এগিয়ে যেতে পারে, তারা যদি মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারে, তা আমরা দুটো চিঠি কেন, একটু কথা বলার কি আমাদের কোনো পথ নাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে? আমি জানি না যে বর্তমান সরকারের সেই সক্ষমতার জায়গাটি কোথায়, যদি সুযোগ থাকে তাহলে কথা বলা উচিত আমি মনে করি। আর আমরা এখন দু একজন ব্যক্তিকে দেখছি সব বিষয়ে কথা বলেন, আমি এটা খুব ক্লোজলি খেয়াল করছি যে রোহিঙ্গা বিষয়ে যিনি কথা বলছেন, আবার আপনার এই এই বিষয়ে, অর্থনীতির বিষয়ে তিনি কথা বলছেন, রাজনীতির বিষয়ে তিনি কথা বলছেন, পররাষ্ট্র বিষয়ে কথা বলছেন। আমাদের এখানে তো বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে, অর্থ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থিতি কিন্তু একদমই আপনি দেখছেন না। আপনি যদি সেই প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফরকেও ধরেন, বিমস্টেক,
আমি জানি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ করে কি খুব ইনএক্টিভ হয়ে গেল। আপনি মামুনি খেয়াল করেছেন তার যেখানে উপস্থিত থাকা দরকার সেখানে কিন্তু নয়। আবার ধরেন যে মোদির সাথে যে প্রফেসর ইউনূসের সাইডলাইনে বৈঠক হলো, সেখানে ব্রিফিং এও কিন্তু আমরা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাউকে দেখি না। হঠাৎ করে হাই পাওয়ার রিপ্রেজেন্টেটিভ আমাদের একজন আছেন ডক্টর খলিলুর রহমান, তিনি 1,80,000 রোহিঙ্গার একটা কথা বলে মনে হয় যেন বাজার মাত করে দিলেন। কিন্তু আসল কথা কি, এটা তো নতুন কিছু না, এরকম ভেরিফিকেশন তারা করে। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। এরকম ভেরিফিকেশন এর আগেও করেছে 30,000, 1 লাখ লাস্ট জানি। তো এই ভেরিফিকেশন মানে নাগরিকত্ব না, এই ভেরিফিকেশন মানে তাদের ফিরিয়ে নেওয়ার নিশ্চয়তা না। আর এই কন্ডিশনে মানে রোহিঙ্গারা কিন্তু যাবে না মিয়ানমারে। আর মিয়ানমারে এখন তো আপনার কাজ করছে, এখন ওই যে রাখাইন অঞ্চলে তো আরাকান আর্মির দখলে, তো সামরিক জান্তা বললেই কি না বললেই কি। মানে আমি জানি না কোত্থেকে কি কথা বলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। খুব হাস্যকর এই বিষয়গুলা ইদানিং মনে হচ্ছে। তো প্র্যাকটিক্যাল কথাবার্তা বলা খুব জরুরি। তো সবকিছু আমি খেয়াল করছি যে ইদানিং মানে হাই পাওয়ার রিপ্রেজেন্টেটিভ, হাই পাওয়ারই তো শব্দটা নাকি আমি ঠিক মানে উচ্চ পর্যায়ের রিপ্রেজেন্টেটিভ, তিনি অর্থনীতি, সমাজনীতি, কূটনীতি সব বিষয়ে কথা বলেন। আমার পররাষ্ট্র মন্ত্রণালয়টা কোথায় আমি তো সেটাই এখন বুঝতে পারছি না। ইদানিং তাদের কোনো কথাবার্তা অথবা বিভিন্ন বিষয়ে বলা দরকার। তো সেই জিনিসগুলাই যে প্রপার চ্যানেল, প্রপার পার্সন, প্রপার জিনিসগুলোকে এখন খুব জরুরি দরকার। আমি একা সব কথা বললে তো হবে না। আমি কি উদ্যোগ নিচ্ছি, এখন 2টো চিঠি বা 5টা চিঠি দিয়েও যদি আমার কাজ না হয়, তাহলে তো সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। এফেক্টিভলি কথা বলা দরকার। আসলে কি করলে আমাদের এই হারাটা কাটবে সেটি হওয়া দরকার। আপনি মিটিং গুলো হয়েছে, বৈঠক গুলো হয়েছে, আপনি যদি কালকে একাধিক বৈঠক হয়েছে সেটা আপনি খেয়াল করবেন। তার আগের দিনও বৈঠক হয়েছে, করেছেন। কিন্তু বৈঠকের যে জরুরি হচ্ছে জরুরি হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য এগুলো জরুরি। আমার কি প্রয়োজন, তো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাটা জরুরি। আমরা কি ছাড় দিলে আমরা এই শুল্ক থেকে রেহাই পাবো, সেই জায়গাটা নয়তো তো আমাদের তো ক্ষতি হয়ে যাবে। মানে আর খেয়াল করবেন যে আমাদের তো মেইন প্রোডাক্টটা কি, তৈরি পোশাক, এবং সেটা সিঙ্গেল কান্ট্রি হিসেবে তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার 1 সিঙ্গেল একক দেশ হিসেবে। আপনার একটা সুবিধা আমাদের আছে, সেটা হচ্ছে যে আমরা তো যে প্রোডাক্ট গুলো তৈরি করি এগুলো হচ্ছে যে আপনার খুব বিলাসী পণ্য না, বিলাসী কাপড় না, এটা হচ্ছে রেগুলার ব্যবহারের জন্য। জি, সেই ক্ষেত্রে আমাদের চাহিদা থাকবে, বেসিক গার্মেন্ট সেক্ষেত্রে চাহিদা থাকবে। কিন্তু আপনি একটি জিনিস ঠিক, যদি আপনি এই শুল্কের সাথে সাথে এটা মেপে যদি দাম বাড়ান, তাহলে খুব অবভিয়াসলি ক্রেতারা, মার্কিন ক্রেতারা তো এর ব্যবহার কমিয়ে দেবে। খুব স্বাভাবিক, ব্যবহার যদি কমিয়ে দেয় সেই ক্ষেত্রে আমি তো ধরেন এক্সপোর্টটা তো কমে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা আছে। এই জায়গাগুলো আমরা তো আসলে ইকোনমিস্ট না, আমরা ইকোনমিস্টদের সঙ্গে কথা বলেছি, বাণিজ্য যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলেছি, তারা বারবারই বলেছেন যে বিষয়টা আরো আগে খেয়াল রাখা উচিত ছিল। এবং আমরা কি দেব বেনিফিট, সারা দুনিয়া অপছন্দ করতে পারে, আমরা অপছন্দ করতে পারি, কিন্তু ট্রাম্প যদি তার এই শুল্ক আরোপ করে ঠেকে যান, তাহলে তো আর কিছু করার নেই। এখন আপনি কি আপনার তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা তো আসলেই তাদের উপর শুল্ক বেশি আরোপ। একই সঙ্গে আপনি অশুল্ক বাধা, নন ট্যারিফ ব্যারিয়ার যেটাকে বলে, সেগুলো প্রচুর করে রেখেছে। হ্যাঁ, আমাদের ওখান থেকে ইম্পোর্ট কম, সেই জায়গা থেকে আমরা সেটা করতেই পারি, সেটা করছি। কিন্তু ওনারা তো সেইভাবে বিবেচনা করছেন না। এখন তো দেখছেন তুমি কি করছো সেই অনুযায়ী আমি করব, তার তো থিওরি সে তৈরি করেছে, সারা দুনিয়ায় করেছে। এর ভিতর থেকে তাদের যোগাযোগ আছে, যারা যোগাযোগ করার চেষ্টা করেছে অথবা ব্যবস্থা নিয়েছে। ওই যে আপনি বলছিলেন, বা এরাও বলছে যে আমরা সেখান থেকে ইম্পোর্ট বাড়াতে পারি, তাদের অশুল্ক বাধা দূর করতে পারি, তাদেরকে সুবিধা দিতে পারি। তো সেগুলো তো আগেই আপনার অ্যাপ্রোচ করা যেত। আগে অ্যাপ্রোচ না করে ঘটনাটা ঘটে যাওয়ার পরে তারপরে এটা আমার কাছে খুব ভালো লাগেনি বিষয়টা, এটা আমি আপনাকে বলি। এবং দ্রুত চিঠি কেন, দ্রুত কথা বলার চেষ্টা করা হোক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে, দ্রুত একটা সমাধানের উদ্যোগ, সেদিকে সামনে দেখতে পাবো আসলে কি হচ্ছে। আমরা অর্থনীতি বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে দেশের যে বৈদেশিক
মুদ্রার রিজার্ভ বলি বা সবকিছুই সময় বেশ নেমে গেছিল, এখনো যে খুব একটা বেড়েছে তা না, কিন্তু এর মধ্যে আমাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে ঋণ নিতে হচ্ছে। সেটির পরবর্তী কিস্তির আগে তারা প্রত্যেকবারই আসে এবং দেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা পর্যালোচনা করে, আলোচনা করে সরকারের সাথে। সেই বিষয়টি এখন কিন্তু চলছে এবং তাদের যে প্রতিনিধি দল গতকালকে সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে তারা বৈঠক করেছে, বেশ কিছু বিষয় তারা সামনে এনেছে। রাজস্ব বৃদ্ধি, খেলাপি ঋণ কমানোর তাগিদ দিয়েছে তারা। খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে সেটি নিয়ে তো উদ্বেগ আছে, জিডিপি হ্রাস নিয়ে উদ্বেগ আছে, বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ আছে, সব মিলে অর্থনীতির যে অবস্থা দেখা যাচ্ছে এবং তাদের এই প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু পরবর্তী যে ঋণের কিস্তি পাওয়া না পাওয়া সেই বিষয়গুলো নির্ভর করবে। যদিও অর্থ উপদেষ্টা কালকে বলেছেন যে তিনি আশাবাদী যে ঋণের টাকাটি ছাড় পাওয়া যাবে, কিন্তু যেই উদ্বেগের বিষয়গুলো আমরা দেখছি, অন্তর্বর্তী সরকার আসার পর 8 মাস চলে গেছে, এখন পর্যন্ত সার্বিক যে অর্থনীতির চিত্র তা নিয়ে আসলে আপনি যেটি বলছিলেন যে আমরা বিশেষজ্ঞ নই, কিন্তু অর্থনীতিবিদদের সাথে তো আপনার কথা হয়, তাদের মতামতগুলো আপনি জানতে পারেন, তাদের পর্যবেক্ষণ কি যদি দর্শকদের জানান। আপনার সেটি হচ্ছে যে আপনার রেমিটেন্স আপনার বেড়েছে, এখানে আমাদের রিজার্ভও একটু বেড়েছে, আপনি যদি খেয়াল করেন রিজার্ভও বেড়েছে, কিন্তু সে টোটাল মানে এটা হচ্ছে একটার সাথে একটা সম্পর্কিত। যে এক সময় ছিল যে অন্যান্য প্যারামিটার গুলো আপনি যদি ধরেন তো সেটাগুলো পজিটিভলি এগোচ্ছে, কিন্তু রেমিটেন্স নিয়ে আমাদের রিজার্ভ নিয়ে একটা চাপে ছিল। সেটাই ধরেন আপনার ফরেন কারেন্সি আসলে সেটার চাপটা কমে, খুব স্বাভাবিক। কিন্তু আপনি যে কথাগুলো বলেন, ইকোনমিতে কয়েকটা জিনিস আছে, ম্যাক্রো এবং মাইক্রো, দুইটা জায়গায় আমাকে দেখতে হবে। এখন আপনি বিনিয়োগ যদি না বাড়ে, খেয়াল করবেন, আপনি যতই না বলেন বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়বে না, কর্মসংস্থান না বাড়লে বেকারত্ব আপনার বাড়বে, বেকারত্ব বাড়লে তো ইকোনমির জন্য এটা সাইকেল, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। তো বিনিয়োগ তো বাড়ছে না, এটা তো ঠিক। আপনি যে এখন এই যে IMF যে আপনাকে, এটা তো ঋণই দেবে, ঋণ IMF এর ঋণের সুবিধা হচ্ছে এটা সফট লোন, আপনার সুদের হার কম, কিন্তু টাকাটা তো ফেরত দিতে হয়। এবং বৈদেশিক ঋণ তো আমাদের বাড়ছে, এটা তো আপনি জানেন, এবং রেশিওটাও বাড়ছে। এখন ওরা কি চেক করে? ওরা চেক করে অর্থনীতির সক্ষমতা, যে আমি যেটা দিচ্ছি অর্থনীতি সক্ষম কিনা। সক্ষমতার ক্ষেত্রে এমনি আমি বারবারই বলছি, এর আগেও আপনাকে, যে ঋণ না নিয়ে পারলে ভালো, কারণ ঋণের তো ফেরত দিতে হয় এবং এর আবার ভালো ব্যবহার করতে, ইউজ করতে হয়। এখন যারা ঋণ দেয় তারা কিছু শর্ত দিয়ে দেয় যে তুমি এটা করো ওটা করো। তার ভিতরে আপনি আসেন 1 নম্বরে রাজস্ব বৃদ্ধি। তো রাজস্ব বৃদ্ধি তো আমাদের, সেটা কিভাবে বৃদ্ধি করবেন সেটা একবার তো দেখেছেন যে বিভিন্ন জিনিসের উপর ট্যাক্স বসিয়ে বাজেটের আগে এই সরকার বাড়িয়েছে এবং এক দফা গেল। এখন মূলত যেটা IMF বলে বা ইকোনমিস্টরা বলে যে তোমরা তোমাদের দক্ষতা বাড়াও, তোমরা তোমাদের ট্যাক্স নেটটা বাড়াও, তোমরা তোমাদের বাজেট প্রশাসনের দক্ষতা বাড়িয়ে, সরি কর প্রশাসনের দক্ষতা বাড়িয়ে তুমি 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 তোমার কালেকশন বাড়াও। এখানে যে বিষয়টি বারবারই সামনে আসে যে আমাদের কর দেওয়ার যোগ্য যত মানুষ তার একটি খুব কম অংশ কিন্তু কর দেয়, এবং বারবার দেখা যায় যে বাকিদেরকে করের আওতায় নিয়ে আসার চেষ্টার চেয়ে যারা কর দিচ্ছে তাদের উপরেই আরো বেশি হারে আরোপ। এই অভিযোগটি কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা শুনে আসছি, এখান থেকে বের হওয়া যাচ্ছে না। এইটা আপনি অভিযোগ আকারেই রাখবেন, এটি সত্য। মানে আমাদের NBR এর কর প্রশাসন একটি অদক্ষ কর প্রশাসন, এবং যিনি কর দেন তার উপরে তারা খড়গহস্ত হয়, আর যিনি কর দেন না তাকে কর না দেওয়ার উপায় বাতলে দেয়। আপনি কি মানে বড় বড় যারা কর ফাঁকিবাজ তাদের লোক আছে NBR এ, কিভাবে কর ফাঁকি দিতে হয় তারা জানে। বিশেষ করে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে যদি আপনি ধরেন, এখানে বিশাল ফাঁকি। আপনার ইনকাম ট্যাক্স তো আছেই, বিশাল ফাঁকি, অর্থাৎ যা কর হয় তা কর দেয় না নানাভাবে। অর্থাৎ এতে কিন্তু কর প্রশাসনের কিছু লোক, এই কিছু লোক শব্দটা কেন বলছি, আমি যদি ঢালাও ভাবে বলি সব লোক, তাহলে তো আপনি আমার বিরুদ্ধে মামলা করে দিতে পারবেন যে সব লোক খারাপ কিভাবে। আমি বলছি যে কিছু লোক, এই কারণেই বলছি, কারণ এটা তো জানে, আমি ঢালাও ভাবে বলার সুযোগ ওইখানে, এটা তো কর প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে যারা জানে তারা তো জানে এভাবে ফাঁকি দেয়, ব্যবস্থা তো নেয় না। সুতরাং এভাবে তারা যারা কর যোগ্য তাদের থেকে কর আদায় করে না, কর ফাঁকি দেওয়ার ব্যবস্থা করে। এই আপনি বারবারই বলছেন যে আমদানি রপ্তানির মাধ্যমে কর ফাঁকি দেওয়া হয়, বারবারই বলছেন যে, বারবারই বলা হচ্ছে, তারপরে নানাভাবে এই কাজটি করা হয়। তো সেই যদি করা হয়, যখন হয়, এগুলো সবাই জানে,
সেগুলো করা হচ্ছে না। যখনই কর আদায়ের বাড়তি আদায়ের জন্য চাপ হয়, এমনিতে তো আপনার টার্গেট অনুযায়ী পারেই না, তখন কি হয় জানেন, ওই যে লোকগুলো আছে তাদের উপরে ফর নাথিং চাপ দেওয়া হয়, তাদেরকে হয়রানি করা হয়, আর যারা কর দেয় আর হচ্ছে জিনিসপত্রের উপরে ট্যাক্স আরোপ করে। এখন ধরেন আপনি যখন শুল্ক ট্যাক্স আরোপ করবেন, সাবানের দাম বাড়াইলেন ধরেন, তো এটা তো আপনার শিফট করে দেয়া যায় ইনডাইরেক্ট ট্যাক্স, মানে ইনডাইরেক্ট ট্যাক্স, আর ইনকাম ট্যাক্স তো ডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ আপনি যদি সাবানের দাম বাড়ান, তো সাবানের দাম তো আপনি ওই দোকানদার দেবেন, আপনি আমি দেবো। আর এটা হচ্ছে গরিব মানুষ ধনী মানুষ সবার জন্য সমান হারে, অর্থাৎ আমার উপরে যে চাপ একজন গরিব মানুষ একজন ধনী মানুষের চাপ, কিন্তু ধনী মানুষ তো কর বেশি দেবে। সেই পদ্ধতিটা কোথায়? সেই পদ্ধতিটা ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে সম্ভব, অর্থাৎ আয়কর, কর্পোরেট ট্যাক্স, এগুলা। তো এগুলাই হচ্ছে যে যার যত সম্পদ সে তত বেশি ট্যাক্স দেবে এবং প্রপোর্শনেট হারে বেশি দেবে। অর্থাৎ যখন ইনকাম জেনারেশন বাড়বে, তো মানে 5,000 টাকার উপরে যদি 5% ট্যাক্স হয়, 5 কোটি টাকার উপরে 5% হবে না, এটা প্রপোর্শনেটলি স্ল্যাব বাই স্ল্যাব বাড়বে। তো সেগুলো কিন্তু করা হয় না। অর্থাৎ প্রথমত যারা ট্যাক্স যোগ্য তাদেরকে আপনি ফাইন্ড আউট করছেন না, ফাইন্ড আউট করতে পারলেও তাদেরকে আন্ডারহ্যান্ড করে রেহাই দিচ্ছেন, ট্যাক্স ফাঁকির ব্যবস্থা করছেন। এতে কিন্তু আবার যিনি ফাঁকি দেয় তিনিও লাভবান হন, যিনি ফাঁকি দেওয়ার ব্যবস্থা করেন তিনিও লাভবান হন। আমি সংক্ষেপে আপনাকে হিসাবটা দেখাই, যে ধরেন কর্পোরেট ট্যাক্স একজনের 5 কোটি টাকা, তো সেক্ষেত্রে আপনি 1% কত, মানে 100 কোটি টাকাই ধরি, 100 কোটি টাকার 1% 1 কোটি টাকা। তো কেউ যদি ধরেন 1%ও দিয়ে দেয় বেনিফিট, এবং তাহলে তো যে নিবে তার 1 কোটি টাকা। আপনি বুঝতে পারছেন, মানে টাকার অ্যামাউন্ট 2% যদি বেনিফিট দেয় তাহলে 2 কোটি টাকা, 5%, অর্থাৎ 100 কোটি টাকা রেহাই পাওয়ার জন্য কেউ তো 5 কোটি টাকা দিয়েই দিতে পারে কোনো জায়গায়। তো সেটাই তো হচ্ছে আপনার, সেটাই তো হচ্ছে। আপনি বড় ব্যবসায়ীদের, এর আগেও বলছিলাম যে বড় ব্যবসায়ীদের আমরা যখন করি বিভিন্ন জায়গায় বসাই, তো তাতে লাভের চেয়ে খুব খুব লাভ হয় না। কারণ বাজারে যদি আপনার ব্যবসা থাকে, বাজারে যদি আপনার বাণিজ্য থাকে, বাজারে তখন কি হয়, তখন শেষ পর্যন্ত আপনি কিন্তু তাদের স্বার্থই দেখেন। আমি সবসময় বিরোধী যে যিনি বড় শিল্পপতি তাকে বাণিজ্য উপদেষ্টা বানিয়েন না, যিনি বড় ব্যবসায়ী, কিন্তু ব্যবসা যিনি বোঝেন, যিনি ইকোনমিস্ট, যিনি, তাকে নিয়ে আসেন। এর আগে কি হয়েছে, আগের সরকার একই কাজ করেছে, এই ব্যবসায়ীদের একটি সরকারে পরিণত হয়েছিল। এখন কিন্তু আপনি বাণিজ্য উপদেষ্টা কে? দেশের বড় শিল্পপতিদের একজন, ব্যবসায়ীদের একজন। আমার কাছে ঠিক এটা পছন্দের না, আপনি যাই বলেন না কেন, আমার কাছে এটা পছন্দের না। ও মানে অ্যাটলিস্ট আর যাই হোক, উনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে সেভ করবেন, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আপনি ফেরেস্তা এনে বসান না এখানে। তেমনি আমি বলছি যে কর প্রশাসন, এই প্রশাসন, সেখানেও আপনি অসৎ লোক সাধারণ মানুষের উপরে চেপে, এবং আপনি দেখবেন আবার এই যে সামনের বাজেট আসছে, একই জিনিস হবে যে নিত্য পণ্যের উপরে ট্যাক্স বসবে, ভোগ্য পণ্যের উপরে ট্যাক্স বসবে, বসে সেখান থেকে আদায় করার চেষ্টা। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স বলতে যেটা বোঝায়, কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সেগুলো বাড়াবার কোনো উদ্যোগ নিতে পারবে না এরা। এটা পারবে না এবং নিচ্ছে না। কারণ হচ্ছে যে আপনি জিনিসটাকে তো জনবান্ধব করছেন না। ওখানে আপনি কি দেখেছেন এই সরকার আমল আসার পরে কতজন অসৎ ট্যাক্স কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি খুঁজে পাবেন না। কারণ হচ্ছে জিনিসটা সেটটা সেরকমই আছে, উপর থেকে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, হয়তো বা 2-1 চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি স্ট্রাকচারাল যে অ্যাডজাস্টমেন্টের দরকার ছিল, কাঠামোগত যে সংস্কারের দরকার ছিল, সমন্বয়ের দরকার ছিল, সেটি তো হয়নি। আমি সংস্কার শুনছি সেই 8-10 মাস হয়ে গেল, একটা সংস্কার করা যেত না। সব সংস্কার করতে কি সংবিধান সংশোধন করা লাগে? আপনার ট্যাক্স ব্যবস্থা সংস্কার করতে কি সংবিধান সংশোধন করা লাগে? ট্যাক্স আদায় বাড়াতে যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদেরকে খুঁজে বের করতে, যারা কর যোগ্য তাদেরকে করের আওতায় আনতে, তাতে কি সংবিধান সংশোধন করা লাগে? আপনি সংবিধান সংশোধন করা ছাড়াও তো প্রচুর আপনার সংস্কার করা যায়, কই সেগুলো তো করেন না। মানে মূল বিষয় কি জানেন তো? মূল বিষয় হচ্ছে যে যেটা করা সম্ভব সেটা আপনি করছেন না, আর যেটা করতে সময় লাগবে সেটা নিয়ে আপনি হইচই করছেন। আমি জানি না এটা অন্যভাবে কোনোভাবে সময় ক্ষেপণ এর উদ্দেশ্য কিনা, এই তো, আর কি বলবো। জি, এটা অন্য প্রসঙ্গে আসি। গাজায় যেভাবে ইসরায়েলি আগ্রাসন চলছে এবং প্রত্যেক দিনই যে বিভৎস ছবিগুলো আসছে, তাতে করে কিন্তু সারা বিশ্বেরই যাদের মধ্যে ন্যূনতম মানবিক বোধ আছে সকলেই এটার প্রতিবাদ জানাচ্ছে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষ কিন্তু বিক্ষুব্ধ। এবং
আজ একটি বড় কর্মসূচিও রয়েছে। দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু এই হামলার প্রতিবাদে তারা আন্দোলনের রাজপথে নেমেছে এবং ক্লাস পরীক্ষা বর্জন থাকছে। সাধারণ মানুষ নেমে আসছে, কিন্তু বড় বড় দেশগুলোর যে মিশনে তারা আছেন, যারা বিভিন্ন সময় মানবাধিকার, সুশাসন সেগুলো নিয়ে খুব সোচ্চার থাকেন, তারা কোথায়? আসলে আপনি যে কর্মসূচিটির কথা বলছেন এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সারা দুনিয়ায়, নেট দুনিয়ায় যে জিনিসটা আজকে মানে গ্লোবাল মানে স্ট্রাইক, তো সেটি একটা ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশে। সেখানে তরুণ ছাত্ররা, জনতা সেখানে সাড়া দিয়েছে, তারা ক্লাস বর্জন করেছে, খুব স্বাভাবিক। আপনার সেটা আপনি শুধু মুসলিম কেন, যে কোনো মানবতার যখন অকল্যাণ হয়, মানবতার প্রতি কোনো হামলা হয়, তখন বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু তার প্রতিক্রিয়া জানায়, সে কিন্তু তাদের পাশে থাকার চেষ্টা করে। এটি তো ধরেন আপনি দেখেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প প্রশাসন কাজ করছে, কিন্তু বরং গাজায় ব্যাপারে তার নীতির কিন্তু পরিবর্তন নাই। এটি হচ্ছে, মানে আমি ঠিক কিভাবে বলবো, মানে এটা কি মুসলমান হওয়ার কারণেই হচ্ছে? মানে এই কথাটা বলে আমি কি আবার নিজে ধর্মীয় একটি পক্ষ নিচ্ছি? আমি ঠিক বুঝি না, আমার তো তাই মনে হয় মুসলিম হওয়ার কারণেই। আপনি বাদ দেন না ট্রাম্প বা পশ্চিমা বিশ্বের কথা, আপনি আমাদের যারা মুসলিম বিশ্ব আছে, আপনি সৌদি আরব ধরেন, আমাদের তো আমরা সবচেয়ে প্রতিবাদ সেখান থেকে আশা করি। সাধারণ মানুষ প্রতিবাদ করে, তারা কি প্রতিবাদ করছে না তো? সৌদি আরব কি তার অবস্থান নিচ্ছে? বা আমরা প্রতিবাদই করতে পারি বাংলাদেশের মতো দেশ, তো আমরা আর কি অবস্থান নিতে পারি? আমাদের সেই জায়গাটা তো নাই। মানে নাই কেন? কারণটা হচ্ছে যে আমরা তো ওই অর্থে শক্তিমান না। এখন ইসরায়েল, আপনি জানেন যে এই জায়গায় তাদের বসতিটাও ছিল পরিকল্পিত, তারা তো এখানকার না, তাদেরকে নিয়ে আসা হয়। এখন ওইখানে তার জনবসতি না রাখারই পরিকল্পনা আছে আপনার ট্রাম্পের, উনি বলেছেনই তো। তো সেখান থেকে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এখন সেই ধ্বংসযজ্ঞ চলছে। মানবতা আপনি বলছেন, বিবেকবোধ বলছেন, এই বিবেকবোধ তো সারা দুনিয়া আপেক্ষিক। মানে সেটা তো কমন পিপলের বিবেকবোধ, সে কথা বলে, সারা দুনিয়ায় সে রিয়াক্ট করে, কিন্তু আপনি যারা ক্ষমতায় আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের অবস্থানটা তত ক্লিয়ার না। আমাদের তো, আপনি বাদ দেন না আপনার পশ্চিমা বিশ্ব, আমাদের তো ওয়াইসি আছে নাকি, আমাদের তো আরব বিশ্ব আছে, আমাদের তো মুসলিম বিশ্ব আছে। মুসলিম বিশ্ব কি সত্যিকার অর্থে এক হয়ে আপনার কোন অবস্থানে আমরা যেতে পেরেছি? পারিনি তো। আপনি সবচেয়ে আমাদের তাকিয়ে থাকার জায়গা, যেখানে আমাদের মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা হিসেবে যে বিবেচনা হয়, সৌদি আরব তার কি অবস্থান নেই। সুতরাং আমরা পশ্চিমা বিশ্ব পরে আসেন, ইউরোপ পরে আসেন, আপনি আমরা মুসলমান হিসেবে, মানে মুসলমান হিসেবে সেই ফেলোশিপটা আমাদের কোথায়? আমরা কি সেটি অবস্থান নিতে পারছি না। আপনি আমরা সাধারণ মানুষ কিন্তু সেটা নিয়ে প্রতিবাদ করছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিছু করা সম্ভব হচ্ছে না। এখানে তো ওই ওয়ার্ল্ড পলিটিক্স এর সেই জায়গাটা আমরা হেরে যাচ্ছি। প্রতিবাদ জারি রাখতে হবে, সেটাই এর কারণ তো আপনারা সবাই জানেন। প্রতিবাদ জারি রাখতে হবে, সম্ভব হলে মুসলিম বিশ্বকে এক হতে হবে। তবে এটা ঠিক, আমি মনে করি মুসলিম বিশ্ব এই ইস্যুতে যদি এক হতে পারে, তারপরে চাপ সৃষ্টি করলে কিন্তু কাজ হবে, কিন্তু সেটা তো সম্ভব না। এখানে তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। সৌদি আরব তো তা অনেকভাবে সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, ব্যবসা বাণিজ্য বলেন, তার নানা ঘটনা বলেন, সে তো আসলে মুখে বলবে, আর তো কিছু করবে না। কেননা তার তো আর যদি মানবতার বোধ ছাড়া আপনার ফিলিস্তিন যে তার কি লাভ, গাজায় বসতি থাকুক বা না থাকুক তাতে তার কি লাভ? সে তো যদি ইকোনমিক্যালি চিন্তা করে, তো সেই মানবতা বোধ জাগুক, আগে মুসলিমদের ভিতরে জাগুক, মুসলমান শাসকদের ভিতরে জাগুক, তারপরে আমরা অন্যদের দায়ী করি, সেটাই আমি বলছিলাম। আমরা একটু শেষের দিকে চলে এসেছি। একটি শিরোনাম দেখছিলাম যে জামিন নাকচ আওয়ামীপন্থী 61 আইনজীবী কারাগারে। গতকালকে বিচারিক আদালতে এই ঘটনাটি আপনি নিশ্চয় নজরে এসেছে। এই আইনজীবীরা কিন্তু হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন এবং তারপরে তারা যখন আত্মসমর্পণ করে জামিন চান, না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আইনজ্ঞরা এটি নিয়ে কিন্তু নানা রকম কথা বলছেন। যেমন অ্যাডভোকেট স্বাধীন মালিক, তার একটি মন্তব্য কোট করা হয়েছে, সেখানে তিনি বলছেন যে এত আইনজীবীকে এভাবে কারাগারে পাঠালে ন্যায় বিচারের ক্ষেত্রে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাবে। কি বলবেন? স্বাধীন মালিক যা বলেছেন সেটা ওখানে থাক। আমি যেটা বলি যে এদের মামলাগুলো খুব সম্ভবত ভাঙচুর বা অগ্নিসংযোগের মামলা, আমি ঠিক সেটাই তো খেয়াল করলাম, মামলাগুলো তারা করেছেন।
এবং একজন বোধহয় এখানে কিছু নারী আইনজীবী আছে, ওনাকে বোধহয় জামিন দেওয়া হয়েছে। 18 জন, টোটাল 19 জন, 18 জন নারী এবং আরো একজন আইনজীবীর নেতা, তিনি ছাড়া বাকিদেরকে কারাগারে। তো এখন ধরেন আদালত জামিন না দেয়া তার কিন্তু জুরিসডিকশন আছে। জামিনযোগ্য মামলায় তিনি জামিন দিতে পারেন, জামিন অযোগ্য মামলায় তিনি জামিন দিতে পারেন। তো আমি যে বিবেচনা বোধটা আদালতকে রাখতে বলি, কেননা আদালত এই ঘটনাটা যখন হাইকোর্ট থেকে তারা যখন আগাম জামিন পেয়েছেন, ইতিমধ্যেই নিশ্চয়ই যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো একটা প্রাথমিক রিপোর্ট আদালত নিতে পারতেন। আমি বলি যে ধরেন আমার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তো হত্যা মামলায় তো মানুষ জামিন পায়, আপনি তো জানেন জামিন পায়, এটা জামিন অযোগ্য, কিন্তু আদালত তার বিবেচনা সাপেক্ষে জামিন দিতে পারেন। তো সেই জায়গা থেকে কিভাবে দেন আমি সেটাই বলি। তিনি একটা রিপোর্ট নেন, রিপোর্ট নিয়ে মামলার সত্যতা অসত্যতা অথবা যাকে জামিন দেবেন তার সংশ্লিষ্টতা এটা প্রাথমিকভাবে ধারণা করেন। তো এই আইনজীবীদের ব্যাপারে এত আইনজীবী রাস্তায় নেমে ভাঙচুর টাংচুর করলো, সেটা কতটা সত্য কতটা ঠিক ইচ্ছে করলে আদালতের প্রাথমিক রিপোর্ট নিতে পারতেন, নিতে পেরে এই জামিনগুলা বিবেচনায় নিতে পারতেন। আর হাইকোর্ট যেখানে আগাম জামিন দিয়েছেন, আগাম জামিন মানে হচ্ছে যে উনি বলেছিলেন যে নিম্ন আদালতে আবার এসে জামিন চাইতে হবে, সেটা অবশ্যই নিম্ন আদালতের এখতিয়ার, কিন্তু হাইকোর্ট তো বিবেচনা বোধ থেকেই আগাম জামিন দিয়েছিলেন। হাইকোর্টের বিবেচনা বোধের প্রতিও বোধহয় নিম্ন আদালতের আস্থা রাখা উচিত। এই বিষয়গুলো যদি মিলাই, আর হচ্ছে আমাদের জামিন বাতিল কয়টা কারণে প্রয়োজন। একটা হচ্ছে যে যারা জামিন নিয়ে জামিনের অপব্যবহার করবেন, অর্থাৎ মামলাকে প্রভাবিত করবেন, অথবা পালিয়ে যাবেন, অথবা এত সিরিয়াস ক্রাইম করেছেন, ভয়ঙ্কর ক্রাইম আছে না, মানে মানবতা বিরোধী অপরাধের মতো ক্রাইম, যে তাদেরকে জামিন দিলে খুব সমাজে অশান্তি তৈরি হতে পারে। আমি জানি না এই সবগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। প্রযোজ্য হলে জামিন নাই দিতে পারে না আদালত, কিন্তু আমার মনে হয়েছে যে এতজন আইনজীবী খুব আমি শব্দটা বলছি হিনিয়াস ক্রাইম করেছেন, তো পুলিশের তো আগে ধরেই ফেলা উচিত ছিল, মানে মামলার স্বার্থে। তো ধরলেন না, আদালতে আসলেন, জামিন নিয়ে গেলেন, ভালো। আমি যে জামিন দিলেন না, আমি মনে করি যে এই আইনজীবীরা তো আইনের জন্যই লড়েন। আপনার আইনজীবীকে বলা হয় ল অফিসার, তারাও কিন্তু ল অফিসার, তারা হচ্ছে আইন ন্যায় বিচারের জন্য, কিন্তু মানে কোর্ট এবং আইনজীবী তারা সবাই মিলে কিন্তু বিচারের জন্য লড়েন, ন্যায় বিচারের জন্য লড়েন। আমি বললাম কি বাদী বিবাদী দুইয়ের জন্য ন্যায় বিচার। তো আমার মনে হয় এরকম আদালত দিতেই পারেন, জামিন নাই দিতে পারেন এবং তাদেরকে কারাগারে পাঠাতেই পারেন তার এখতিয়ার। কিন্তু আমার মনে হয় এতজন আইনজীবী তারা মনে হয় না আমার যাতে পালিয়ে যেতেন বা আরেকটু অপরাধ করতেন বা তারা বড় কোনো অপরাধ করছেন, আমার এটা মনে হয় না। আর এদের ভিতরে সবাই আদৌ অপরাধ করেছেন কিনা সেটি দেখা যাবে আপনার তদন্তে বা বিভিন্ন জায়গায় বিচারে। তো আদালত চাইলে জামিন দিতে পারতেন। আমার ধারণা এরা কেউ পালিয়ে যাওয়ার মতো ও মানে কোট আনকোট অপরাধী নন, তাদেরকে জামিন দিলে বরং আদালতে এসে তারা প্র্যাকটিস করতে পারতেন। তো জামিন পাবেন, আমি এটাও মনে করি যে এবার দিলেন না, কিছুদিন জেলে রেখে হয়তো বা পরে জামিন দেবেন। আর নারীদের তো জামিন দিয়েছেন, এই তো আর কি বলবো ভাই। আমরা একেবারেই আর 2 মিনিট আছে, 2 মিনিটে একটু শুনতে চাই ঈদের পরের রাজনীতি নিয়ে। দীর্ঘদিন ধরে ঈদের আগে থেকেই আলোচনা ছিল কি হচ্ছে, বিশেষ করে নির্বাচনের দিনক্ষণ, সংস্কার, বিচার সবকিছুই তো এখন আলোচনায়। ঈদ পরের রাজনীতি, ঈদ তো পার হয়ে গেল, দলগুলোর কর্মসূচি কিংবা তাদের চিন্তা ভাবনা কি দেখছেন, সব খুব সংক্ষেপে শুনতে চাই। জি, মানে এখন তো ঈদের পরে দুটো ইস্যু, একটা হচ্ছে বিএনপি, আপনি খেয়াল করেছেন যে পলিটিক্যাল দল না হলে হেফাজতের সঙ্গে একটা বৈঠক করে ফেলেছে অলরেডি, এবং হেফাজতের কাছ থেকে তারা একটা প্রতিশ্রুতি নিয়েছে যে হেফাজত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে কথা বলবে। হেফাজতের দাবি তা নিল। এখন এনসিপি যেটা নতুন দল, তারা কিন্তু মূলত গণপরিষদ নির্বাচন, তারপরে সংস্কার, এগুলোকে সামনে নিয়ে আসছে। আর একটি নতুন পলিসি আসছে যে গণপরিষদ নির্বাচন যদি না হয় তাহলে এটা তোমরা গণভোট দাও, যে কোনটা আগে কোনটা পরে। মানে আর জামায়াত ইসলামী কিন্তু ওই যে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচনের ব্যাপারেই তারা আস্থাশীল। অন্যান্য দল, অর্থাৎ দুটো পলিটিক্স এখানে হচ্ছে, এই জুনের ভিতরে নির্বাচন না আগামী বছরের ডিসেম্বরের ভিতরে, এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন না আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন। এই তো দুইটা ডিভিশন আছে। প্রধান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সেদিকে, আর আরো দল আছে, আর কিছু দল আছে ভাগ, একটা ডিভিশন। আমার কাছে যেটা মনে হয় ঈদের পরে আর হচ্ছে যে এখানে কিন্তু নির্বাচন মুখী রাজনীতিও আছে। এনসিপি যারা, তারা কিন্তু এলাকায় গিয়েছে, জামাতের লোকজন কিন্তু এলাকায় তাদের ক্যাম্পেইন করছে,
আর এখন একই দিন হচ্ছে যে আমি মনে হচ্ছে যে কিছু রাজনৈতিক দল, বিএনপি না, তারা একটু সময়টা বেশি নিতে চাচ্ছে তাদের সুবিধার জন্য। আর বিএনপি এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে তাদের সুবিধার জন্য। পলিটিক্সটা সেখানে হবে, এখন পলিটিক্সটা সেখানেই হবে। এটা নিয়ে কিন্তু বিএনপি কিন্তু মাঠে নামবে, আগেই বলেছিল, এবং এনসিপিও কিন্তু তাদের দাবি নিয়ে মাঠে নামবে। জামায়াত আপাতত মাঠে নামার কোনো কাজ দেখছে না, তারা বলছে দরকার নেই। তো রাজনীতি যদি মাঠে করায়, সেটি আমার মনে হয় সহিংস হয়ে উঠবে এবং হওয়ার আশঙ্কা আছে। কিন্তু মাঠের রাজনীতি আসলে বেশিক্ষণ পিসফুল রাখা কঠিন। আর আমি মনে করি অহেতুক ইস্যু না নিয়ে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কারটা করে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়াই ভালো। মানে অনেক হয়েছে, আমি তাই মনে করি আর কি। জি, আমরা একেবারে সময় শেষ করে ফেলেছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। জানিয়ে রাখি, অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টায় প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরটিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।